অয়ন প্রথম প্রথম ভং ধরলেও এখন কি সুন্দর বাধ্যের ন্যায় খেয়ে যাচ্ছে। রোজও হাফছের বাঁচলো মেয়েটার খাওয়া দেখে। দুধের গ্লাসটা সম্পূর্ণ খালি হতেই স্বস্তি নিঃশ্বাস ফেললো রোজও। খালি গ্লাসটা টেবিলের উপর রেখে অরিনকে শক্ত করে চেপে ধরল বুকের মাঝে। তাকে নিয়ে পেছনের দিকে গা এলিয়ে শুয়ে পড়ল রোদ্র। মেয়েটার মাথার উপর আলতো করে চুমু এঁকে বলল, এখনো খারাপ লাগছে? অরিন বাচ্চাদের মতো গুটিয়ে আছে রোদ্রের বুকে। সেটা থেকেই খানিকটা নড়েচড়ে প্রত্যুত্তরে বলল, হুম। রোদ্র মেয়েটার মাথায় বিলি কাটতে কাটতে বলল। জাস্ট 10 মিনিট ধৈর্য ধরছো না, ব্যথা কমে যাবে একদম। অরিনও মেনে নিল এহেন বাক্য। চুপচাপ পড়ে রইল রৌদ্রের বুকের মাঝে। রৌদ্র সময় কাটাতে গল্প করতে লাগলো। অরিনও বেশ মনোযোগ দিয়ে শুনছে তার প্রেমিক পুরুষের কথা। সময় পেরিল, অরিনের পেট ব্যথাও কমে গেল। সে রৌদ্রের বুকে খানিক নড়চড় করতেই রৌদ্রের ঘুম ভেঙে গেল হুট করে। ছেলেটা গল্প করতে করতে কখন যে তার চোখ দুটো লেগে এসেছিল কে জানে। সে তৎক্ষণাৎ অরিনকে জড়িয়ে ধরে বলল, পেট ব্যথা কমেছে সানশাইন? অরিন আলতো করে নাক ঘষে রৌদ্রের বুক বরাবর ক্ষীণস্বরে বলে। হুম। রৌদ্র মৃদু হাসলো। মেয়েটাকে বুকে নিয়েই উঠে বসলো সোফায়। হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে সেখান থেকে হেপারিন ওয়েনমেন্ট বের করে আনে। আঙুলের জগায় একটুখানি ওয়েনমেন্ট লাগিয়ে অরিনের দিকে না তাকিয়ে বলল। শার্ট খোলো হানি। চুমকে তাকায় অরিন। ভুল শুনলো নাকি কি তা যাচাই করতে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে। কি? রৌদ্র শান্ত চোখে তাকায় ভরাট কঞ্চে বলে হচ্ছে। শার্ট খোলো হানি, ব্রুজ বেশিক্ষণ থাকলে দাগ বসে যাবে গায়ে। অরিন তৎক্ষণাৎ মিইয়ে গিয়ে বুকের কাছটার শার্টটা চেপে ধরে। রৌদ্র বাঁকা চোখে তাকায়, দুষ্টু হেসে বলে। লজ্জা হাসপাস করতে লাগলো মেয়েটা। লোকটা কি ভয়ঙ্কর কথা বলে। এক একটা কথা না যেন তীরের ফলা, কথা দিয়ে মেরে ফেলবে মেয়েটাকে। এদিকে অরিনকে এখনো একই পায়ে বসে থাকতে দেখে বাঁকা হাসি রৌদ্র। দুষ্টু কঞ্চে বলো। শুড আই স্টার্ট কাডলিং এগেইন হানি? তড়িৎ গতিতে নাকচ করে ওঠে অরিন, অস্থির কঞ্চে বলে। না, একদম না। রৌদ্র ঠোঁট কামড়ে হাসলো। নিজেদের মাঝেরকার দূরত্ব নিজ উদ্বেগে কমিয়ে দিয়ে এগিয়ে আসে। হাত বাড়িয়ে মেয়েটার শার্টের উপরে দুটো বাটন খুলে দিয়ে গলার কাজটা উন্মুক্ত করে দিল আলগোছে। আঙুলের ডগানো মলমটুকু আলতো করে লাগিয়ে দিল ব্রুজের উপর। অরিন তৎক্ষণাৎ কেঁপে উঠছে এহেন স্পর্শে। খপ করে চেপে ধরে শার্টের একাংশ রৌদ্রর চোখে দেখলো সবটা। পরক্ষণে বাঁকা হেসে আলতো করে ফু দিতে লাগলো মলম দেয়া জায়গাগুলোতে। ইচ্ছে করে মেয়েটা সর্বাঙ্গে অবাধ বিচরণ চালালো নিজের দুই হাত দুটোর দ্বারা। অরিনের নিঃশ্বাস ঘন হয়ে আসছে ক্রমাগত। বুকের উঠানামা দ্রুত গতিতে স্পষ্ট ব্যক্ত হচ্ছে তা। রৌদ্র মূর্খস্থের ন্যায় তাকিয়ে রইল। তারও যে বেহাল দশা মেয়েটাকে এভাবে দেখে। গলার কাছ থেকে প্রায় অনেকটা নিচে নেমে গিয়েছে মেয়েটার শার্ট। অধিক নড়াচড়া দরুন পা থেকে বেশ খানিকটা উপরে উঠে গিয়েছে শার্টটা। রৌদ্র পরপর একটু ঝোঁক গেল। নিজের সকল ধৈর্যকে এক প্রকার সাইডে রেখে সে আলতো করে ঘাড় চেপে ধরে অরিনের। মেয়েটার মুখটা নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল। ড্যাম, হুট করে কেমন গরম লাগছে হানি। অরিন বুঝলো কিনা কে জানে। তার আগে রৌদ্র ফুট করে আঁকড়ে ধরল মেয়েটার নরম উষ্ঠপুট। আস্তে সে টেনে নিল নিজ অধৈর্যরার মাঝে। পরক্ষণেই আলতো করে দাঁত পচিয়ে ফের শুষে নিল অধৈর্যরা। এহেন বেপরোয়া কাণ্ডে দুর্বল অরিন। রৌদ্রের হাত দুটো কেমন সঙ্গ দিয়ে ছুটছে অবাধভাবে। প্রায় বেশ খানিকক্ষণ পর রৌদ্র ঠোঁট ছেড়ে দিল মেয়েটার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুখ গুজে দিল মেয়েটার কণ্ঠ দেশে। সেটা অসংখ্য ছোট ছোট আদরে পরশ এঁকে দিতে লাগলো ভীষণ আবেশে। অরিন ধীরে ধীরে তার হাত দুটো উঠিয়ে আনে রৌদ্র পিছ বরাবর। সেটা আলতো করে খামচে ধরতে রৌদ্র হালতো করে দাঁত বসালো মেজে কণ্ঠ দেশে। অরিন মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে মৃদু চিৎকার। রৌদ্র শুনল সব যা। এতেই যেন আরেকটা পাগল হতে লাগলো বেপরা ছেলেটা। সে তৎক্ষণাৎ অরিনের গলা চেপে আলতো হাতে মেয়েটার গালের উপর নাক ঘষে ক্ষীণ কণ্ঠে বলল। থেমে যাব? অরিন নিশ্চুপ। ক্ষণে ক্ষণে কাঁপছে তার সম্পূর্ণ কায়া। রৌদ্র নিরেট চোখে তাকিয়ে রইল। হয়তো সে অপেক্ষায় আছে মেয়েটার উত্তরের। কিয়ৎক্ষণ বাদে
রোজও দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে অরিনের কাছে থেকে সরে যেতে চাইলে তৎক্ষণাৎ তার বাহু আঁকড়ে ধরে অরিন। রুদ্র থমকায়, শান্ত চোখে তাকায় মেয়েটার দিকে। অরিনের সারা মুখে লেপ্টে আছে এক আকাশসম লজ্জার ছাপ, নাকের ডগায়ও কেমন লাল চুকচুকি হয়ে আছে যেন। অরিন আর অপেক্ষা করলো না, ফট করে জড়িয়ে ধরল রোজকে। রোজ যেন পেয়ে গেল তার কাঙ্ক্ষিত উত্তর। তবুও সে মেয়েটাকে একটুখানি বাজিয়ে দেখতে দুষ্টু কঞ্চে বলল। আর ইউ শিওর হানি? অরিন মাথা দোলালো নিঃশব্দে। রুদ্র বাঁকা হেসে ক্ষীণস্বরে বলল, এবার কিন্তু মাঝপথে থামবো না আমি, চলবে তো? অরিন আর কিছু বলতে পারল না। বলবি বা কিভাবে? এই কথার প্রত্যুত্তরে বলার মতো ভাষা আছে তার? মেয়েটার এরূপ নীরবতাকে সম্মতি ধরে নিয়ে রুদ্র মুচকে হাসলো। চটপট উঠে দাঁড়িয়ে মেয়েটাকেও পাজা করে তুলে নিল আলগোছে। ফিচেল হেসে আজকি স্বরে বলল, সোফাটা এত কিছু সহ্য করতে পারবে না সানশাইন, এর চেয়ে বরং সেফ প্লেসে চল। অরিন মুচকি হেসে কাজ জড়িয়ে ধরল রৌদ্রর। রৌদ্র পা বাড়ল ছাদের চিলে কোঠার দিকে। নিস্তব্ধ রাত, ছাদের উপরটাও কেমন বিদঘুটে অন্ধকারে আচ্ছন্ন। অরিন চোখ বুজে নেয় এহেন অন্ধকার দেখে। রৌদ্র তা খেয়াল করতেই আলতো হেসে বলল, ভয় লাগছে? হুম। রৌদ্র মুচকি হেসে মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি থাকতে আবার ভয় কিসের তোমার? অরিন শব্দ করে হাসলো দু হাতে। রৌদ্রের দুগাল চেনে দিয়ে বলল, আপনার জন্যই তো ভয়। রৌদ্র চিলেকোঠার ঘরে এসে দাঁড়ালো, মির্জাকে আলগোছে নামিয়ে দিল কোল থেকে। তারপর চলে গেল দরজা লাগাতে। দরজা লাগিয়ে দিয়ে মেয়েটার দিকে তাকালো নেশালো চোখে। ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো সে। অরিন দাঁড়িয়ে আছে জড়সড় ভাবে। রৌদ্রের কাছে এসেই তার কোমর চেনে হাসকিস্বরে বলে হচ্ছে, কাম হানি, লেটস স্টার্ট আওয়ার ইনকমপ্লিট ওয়ার্কআউট। সকাল 8:30। ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির কর্তারা। বড় সোফাটায় গা এলিয়ে বসে পত্রিকা পড়ছেন কবির সাহেব। পাশে সাব্বির সাহেব বসে আছেন চায়ের অপেক্ষায়। অন্যদিকে তায়েব সাহেব আর তৌসিফ সাহেব মাত্রই বাইরে থেকে হাঁটাহাঁটি শেষ করে বাড়িতে ঢুকলেন। তায়েব সাহেব পায়ের গতি বাড়িয়ে সিঙ্গেল সোফাটায় এসে বসলেন। ওদিকে রেহান আর অনেক কি যেন নিয়ে একটা কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামছে। রুহি এখনো বেঘরে ঘুমাচ্ছে। ইদানিং সকাল সকালে উঠতে গেলেই যেন শরীর ভেঙে আসে মেয়েটার। রেহান আর অনেক ড্রয়িং রুমে পা রাখতে বাড়ির সদর দরজায় কলিং বেল দিকে কর্কশ শব্দ তুলে বেজে উঠলো। উঠে রেহান সেদিকে পা বাড়াতে উদ্যত হতে সাব্বির সাহেব বাদশাতেন হাসি মুখে বললেন, তুমি বসো বাবা, আমি দেখছি। রেহান আরো নড়চড় করলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল নিজ জায়গা। ইতিমধ্যে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলেন রাফিয়া বেগম ও জুবাইদা বেগম। জুবাইদা বেগম একে একে সবাইকে চা দিয়ে অবশেষে গেলেন স্বামীর নিকট। কবির সাহেব চা দেখে হাত থেকে পত্রিকাটা নামিয়ে রাখলেন পাশে। পরক্ষণে চায়ের কাপটা তুলে নিলেন হাতে। এদিকে সাব্বির সাহেব দরজা খুলতে দেখতে পেলেন দুজন অজ্ঞাত লোক। তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, জি, কি চাই? এহেন কথা ফিকুসকান সাব্বির সাহেব তৎক্ষণাৎ বুঝতে না পেরে ফের বলে ওঠেন, খাট? কিসের খাট? আপনারা বোধ হয় ভুল বাড়িতে চলে এসেছেন। বাড়ির সম্মুখের দরজা হতবিহলের মতো দাঁড়িয়ে আছে ডেলিভারি ম্যান দুজন। সাব্বির সাহেবের এহেন কথায় তারা একবারও একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলেন। পরক্ষণে ডেলিভারি ম্যানদের মধ্যে একজন নিজের শার্টের বুক পকেট থেকে অর্ডার রিসিপ্টটা বের করে এনে ফের একবার খেয়াল করে বললেন, সাব্বির সাহেব শিকুচায় হাত বাড়িয়ে কাগজটি নিয়ে নেন নিজের হাতে। অতঃপর কাগজটা চেক করে দেখলেন ডেলিভারি ম্যানদের কথা ঠিকই, অর্ডারটা এই বাড়ির থেকেই দেওয়া হয়েছে। সাব্বির সাহেব আগের মতো শিকুচকে সন্ধিহান গলায় বললেন, কে দিয়েছে অর্ডার? ডেলিভারি ম্যান কোনো রূপ ভনিতা ছাড়ে বললেন, ব্যাস। এতটুকু কথা কর্ণ করে পৌঁছাতে ড্রয়িং রুমের সোফায় বসে সদ্য চায়ের কাপে চুমুক বসানো কবির সাহেবের নাকে মুখে উঠে গেল তৎক্ষণাৎ। তিনি কাশতে কাশতে বুক চেপেই ধরলেন নিজের। তৎক্ষণাৎ জুবাইদা বেগম হতবিহলতে পলক ফেলতে ভুলে গেলেন যেন। ওদিকে অনেক এদিক ওদিক তাকে নিজের লজ্জালো মুখটা কোনো মতে লুকিয়ে যাচ্ছে। রেহান মুখ টিপে হাসছে না, বেচারা হাসি বাচ্চা ওই কমছে না। সে তৎক্ষণাৎ এক হাতে নিজের মুখ চেপে ধরে, অন্যদিকে হতবাক তাসিক সাহেব চায়ের কাপ হাতে নিয়ে পেছনের সোফায় বসতে গিয়ে ঘটালেন আরেক কাণ্ড।
বেচারা প্রথমে ভুলেই গিয়েছিল তিনি যেখানে বসতে যাচ্ছেন সেখানে আগে থেকে বসে আছে তায়েব সাহেব। তাসিফ সাহেব হতবুদ্ধির ন্যায় ফুলুক জমে বসে পড়লেন তায়েব সাহেবের কোলেই। তায়েব সাহেব তৎক্ষণাৎ নিজের সকল ধ্যান থেকে বেরিয়ে এসে গা ঝাড়া দিয়ে উঠলেন, মুখ কুচকে বলতে লাগলেন, তোষো আমি সোফা নই ভাই, ওঠ। তাসিফ সাহেব চমকে উঠেন এরূপ কথায়। তরক পেছনে তাকান তিনি, ফ্রিকুচকে বললেন, এত জায়গা থাকতে এখানে বসতে হবে কেন তোমার? তায়েব সাহেব আর টিকতে না পেরে তৎক্ষণাৎ চিমটি কাটেন তাসিফ সাহেবের কোমরে। তার টের পেতেই তাসিফ সাহেব তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন, কোমর ডলতে ডলতে মুখ বাঁকিয়ে বললেন, গায়ের চড়ে পানোরা বলে তায়েব সাহেব মুখ বাঁকালেন। আপাতত তাসিফ সাহেবের কোনো কথাতেই মনোযোগ নেই, তার মনোযোগ সব এখন নতুন খাট নিয়ে। ওদিকে এতক্ষণে নিজেকে কোনো মতে সামলে কবি সাহেব উঠে দাঁড়ালেন, গট গট পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে চলে গেলেন দোতলায়। তার পিছু পিছু ছুটে এলেন বাকিরাও। রোজের ঘরের সামনে এসেই থমকে গেলেন সকলে। সদ্য বিবাহিত ছেলের ঘরে দরজায় টোকা দিতে কেমন একটা লজ্জা লজ্জা ভাবও হচ্ছে মানুষটার। তবুও কবির সাহেব নিজের মুখোমুখি যথেষ্ট গম্ভীর রাখলেন। হাত উঁচিয়ে ঘরের দরজায় টোকা দিতেই দরজাটা খুলে গেল নিচ থেকে। কবির সাহেব থামলেন, চোখ তুলে চাইলেন ঘরের ভেতর। পরক্ষণে যা দেখলেন তাতে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলেন সকলে। রাফিয়া বেগম তৎক্ষণাৎ জিভে কামড় বসিয়ে সরে গেলেন সেখান থেকে। জোবাইদা বেগম আহত চোখে তাকিয়ে রইলেন এদিকে। কবি সাহেব দশ চেপে কোমরের পেছনে দু হাত বেঁধে ফুসছেন ক্রমাগত। ঘরের ভেতরটা দেখে মনে হচ্ছে ঘরটার ওপর দিয়ে রীতিমতো কোনো সুনামি বয়ে গেছে। খাটটাও কেমন অবহেলিত হয়ে ভেঙে পড়ে আছে, সারা ঘর চড়ে যাচ্ছে তাই অবস্থা। সাব্বির সাহেব তখনই আর্তনাদ করে বড় ভাইকে হতবুদ্ধির ন্যায় জিজ্ঞেস করেই বসলেন, ভাইজান, আমার মেয়েটা অসুস্থ আছে তো? এহেন কথায় কবির সাহেব চোখ রাঙিয়ে তাকালেন, তত চেপে গলায় ছাঁচ ছেড়ে বলতে লাগলেন, তোর কমন সেন্স কি সব বিক্রি করে দিয়ে এসেছে সাব্বির? ওরা সুস্থ আছে কিনা সেটা আমি কীভাবে বলবো? বলবে তো তোর গুণধর জামাই। সাব্বির সাহেব থতমত খেয়ে গেলেন। ঠিকই তো, হতবুদ্ধির ন্যায় কি থেকে কি জিজ্ঞেস করে বসলেন মানুষটা। তিনি তৎক্ষণাৎ দাঁতে জিভ কাটলেন। নিজের বলা অবজ্ঞা কথায় এক মুহূর্তে লজ্জায় কুণ্ঠে যাওয়ার মতো অবস্থা তার। এরই মধ্যে কবির সাহেব গলা উঁচিয়ে বলে উঠছেন, কোথায় সে হতচ্ছাড়া? বাকিরা একে অপরের দিকে তাকালো আর চোখে। পরক্ষণে রেহান মাছ থেকে ফোরন কিছু বলে উঠছে, আই থিঙ্ক এটা অনেক ভালো বলতে পারবে। হকচকে উঠে অনেক তাকিয়ে দেখে একযোগে কয়েক জোড়া চোখ শক্ত চানিতে ইতিমধ্যে তার পানি নিবত। ছেলেটা ভয় ভয় শুষ্ক ঠোক গিল পরের মুহূর্তে বুকের উপর হাত রেখে বলল, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলো রেহান ভাইয়া? আমি কিভাবে জানবো ভাইয়া কোথায়? কবির সাহেব গমির মুখে সেখান থেকে পা বাড়ালেন ছাদের দিকে। বাকিরা আর পা বাড়ালেন না সেদিকে। এমনিতেই কি কম লজ্জা পেয়েছেন মানুষগুলো। যে এখন যে পরে আরেকটু লজ্জা পেতে হবে তাদের। এদিকে প্রায় মিনিট দুয়েকের মাঝেই কবির সাহেব এসে উপস্থিত হলেন চিলেকোঠার ঘরের সামনে। দরজা থেকে এক হাত দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে গলা উঁচিয়ে বললেন, রোদ, এই রোদ, বেরিয়ে এসো তাড়াতাড়ি। গভীর ঘুমে আচ্ছন্ন রৌদ্র অরিন। এরই মধ্যে বাইরে থেকে ভেসে আসা চেঁচামেচিতে ঘুমটা কেমন হালকাই হয়ে এলো রৌদ্রের। চোখে মুখে একটা বিরক্তির ছাপ নিয়ে ছেলেটা শুয়ে থেকে ফিরল দরজার পানে। এই লোকটার কি তাকে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই তেমন? সে ঘুমিয়েছেই বা কখন? সময় দেখলো হয়তো দেখা যাবে ঘন্টাখানেক আগেই। ক্লান্ত দেহটা কোনো মতে টেনে চোখ মুদেছে সে। এরই মধ্যে অ্যান্ড ডিস্টার্বনেস এ যেন সরাসরি থার্ড ক্লাস কর্মকাণ্ড। রোজ খানিকটা নড়ে চড়ে উঠে বসল। পাশে অরিনটা বেগরে ঘুমাচ্ছে। গত রাত থেকে মেয়েটার উপর দিয়ে কি আর দখল গিয়েছে না যা? ক্লান্ত হয়ে বেগরে ঘুমানোটা নিতান্তই স্বাভাবিক বিষয়। রোজ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার নিষ্পাপ মুখের দিকে। অরিনের ঠোঁট দুটোর বেশ খানিকটা জায়গায় এখনো স্পষ্ট কালচে হয়ে আছে। গলার কাজটা তো কেমন রক্ত জমে গিয়েছে কয়েক জায়গায়। রোজু ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। পরক্ষণে হালকা নিচু হয়ে মেয়েটার কপাল বরাবর ঠোঁট ছিঁড়ে দিল আলগোছে। অরিন নড়েচড়ে উঠছে খানিকটা। রোজু তৎক্ষণাৎ মেয়েটার মাথায় আদুরে হাত বুলিয়ে আওড়ায়, হেই বৌজান, সকাল হয়নি হানি, ঘুমাও তুমি।
ঘুমন্ত অরিন সামান্য নড়েচড়ে আবারও তলিয়ে গেল ঘুমের দেশে। রৌদ্র তখন বিছানায় ছেড়ে নেমে আসে বাইরে থেকে। এই বুঝি দরজাটা ভেঙে ফেলবেন কবির সাহেব। রৌদ্র বিরক্তিতে কপাল কুঁচকে ফ্লোরে পড়ে থাকা পাতলা ফিনফিনের শার্টটা গায়ে জড়িয়ে নিল তৎক্ষণাৎ। তারপর এগিয়ে এসে দরজাটা হালকা একটুখানি খুলে দিয়ে বেরিয়ে আসে রুম ছেড়ে। পরনে ট্রাউজার পকেটে 2 হাত গুজে গভীর গলায় বলে উঠছে, কি সমস্যা? সকাল সকালে তো তোর জোর কিসের? কবির সাহেব তেতে উঠলেন, গলা উঁচিয়ে বলে বসলেন। তুমি জানো না কেন তোড়জোড় চলছে? কি শুরু করলে তুমি? বাকিটা বলার আগে রৌদ্র কেমন গম্ভীর কঞ্চি পাপাকে থামিয়ে দিয়ে বলে উঠছে, আস্তে কথা বলো, আমার বউজান ঘুমোচ্ছে। থমকে গেলেন কবির সাহেব। এখন কি বলবেন তিনি? ছেলেকে শাসন করবেন, কিন্তু কি নিয়ে? সঠিক কোনো কারণ না পাওয়া একটা থতমত খেয়ে গেলেন বেচারা। তিনি কিছুটা সময় নিয়ে আমতা আমতা করে বললেন, খাট অর্ডার করছো? রৌদ্র গাছেরা ভাব নিয়ে প্রত্যুত্তরে বলল, হ্যাঁ করেছি, কই এসেছে নাকি? কবির সাহেব চোয়াল শক্ত করলেন, তাতে তৎ চেপে কঞ্চ খাদে নামিয়ে বললেন, ও একটা বাচ্চা মেয়ে বেয়াদব, ওর দিকটা একটু ভাবা উচিত তোমার। রৌদ্র পাকা হাসলো, সামান্য কাজ ছাকে ভাবলেছেন ভঙ্গিতে বলল, ভুলে যেও না বউ, আমার বউজানের একটা পার্সোনাল ডাক্তার সাহেব আছে। তাকে অসুস্থ করলেও আমি করব, আবার সুস্থ করলেও আমি করব। তো টেনশন নিও না। বিস্ফোরিত নেত্রে তাকালেন কবির সাহেব। এই বুঝছি চোখ দুটো নিয়ে জ্বলছে দেবেন ছেলেকে, অথচ রৌদ্রকে দেখো সে কেমন ভাবলেছেন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কবির সাহেব অতিষ্ঠ হয়ে বললেন, মুখে লাগামটা নাও নির্লজ্জ ছেলে, না হলে এই বয়সে এসে গাল বরাবর চড় খেলে খুব একটা ভালো দেখাবে না নিশ্চয়ই। রৌদ্র কথাটাকে এক প্রকার বাতাসে উড়িয়ে দিয়ে লম্বা একটা হামি টানলেন। মুখের কাছে হাত এনে ঘুমজনক কঞ্চে বললেন, আর কিছু বলবে না? মানে আমি একটু ঘুমাতাম আর কি। কবির সাহেব ফুসছেন রীতিমতো। কোমরের পেছনে বেঁধে রাখা হাত দুটো শক্ত হয়ে গেছে ইতিমধ্যে। তিনি বুঝে গেলেন ছেলে তো লাগামিন হয়ে গেছে, তাই আর কথা না বাড়ি তিনি দাঁত কিরমির করতে করতে প্রস্থান ঘটালেন সেখান থেকে। এদিকে তিনি চলে যেতে মুচকি হাসল রোজ। আড়মোড়া ভাঙতে ভাঙতে ফের চলে গেল চিলেকোঠার ঘরে। দরজা লাগিয়ে এগিয়ে গেল বিছানায়। পাতলা ব্ল্যাঙ্কেটের নিচে ঝুঁকেই ঘুমন্ত অরিনকে ধীরে সুস্থে টেনে নিল নিজের বুকের মাঝে। ঘুমন্ত অরিন ঘুম জড়ানো কঞ্চে অস্ফুটে বলে উঠছে, রোজ মুচকি হাসল। মেয়েটার সাথে তাল মিলিয়ে নিজেও বলে উঠল, সকাল করিয়ে বেলা নাম্বার জোগাড়। অরিনের ঘুম এতক্ষণে বুঝেই ভাঙল। সে খানিক নড়েচড় করতেই টের পেল তার ক্ষুদ্র দেহটা কারো শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে আছে। অরিন ঘুম জড়ানো চোখে পিটপিট করে চাইল সম্মুখে ঘুমন্ত রৌদ্রের মুখটা দেখতে। ঠোঁটের কোণে নিজ অজান্তে ফুটে উঠল মিষ্টি হাসির রেশ। অরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত মানুষটার দিকে। কি বলবে? এত নিষ্পাপ মুখশ্রী লোকটা নাকি তার কাছে এলে এতটা বেপরোয়া হয়ে পড়ে? অরিন মুখটা মুচকি হেসে রোদ্রের গালের উপর আলতো করে ঠোঁট ছোঁয়ায়। নাক বরাবরও একই কাজ করতে ভুলো না সে। পরক্ষণে রোদ্রের বাঁধন থেকে সরে আসতে নিলে ঘুমন্ত রৌদ্র অরিনকে চেপে ধরে আরেকটু ঘুমচড়ো কঞ্চে বলল, ঠোঁটের ওপর কি সিল মারা নাকি রে বউজান? সেখানে দিলে না যে? তড়িৎ চমকে উঠছে অরিন। ভাবনায় পড়ে যায় লোকটাকে নিয়ে। সে তাহলে এতক্ষণ জেগেছিল? আর অরিন কি না কি ভেবে বসেছিল কত কিছু। রৌদ্র ফের বলল, একটা বেড কেস দাও বউজান। অরিন মুগ্ধ হাসলো। খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে একটা গুরুগম্ভীর পুরুষের ঘুম জড়ানো কঞ্চ, যা শুনলে প্রেমে বিপুল অবিশ্বাস মানুষটাও হয়তো প্রেমে পড়তে পারত। অরিন অনেকবার নতুন করে প্রেমে পড়লো তার শখের পুরুষের। এগিয়ে এসে নিজে থেকে ছোট জুবিয়ে দিল মানুষটার। এখন থেকে এই সুদর্শন যুবকে স্পর্শ করতে আবার ট্যাক্স লাগবে নাকি তার? যখন তখন স্পর্শ করবি, কি আটকাবে তাকে শুনি? ঘরে নতুন খাট দেখে চমকে উঠছে অরিন। সকল ইতস্ততা ছাপিয়ে সে তড়িৎ পেছনে ফিরে রৌদ্রকে জিজ্ঞেস করে, এটা কোথা থেকে এলো? রৌদ্র দরজার সাথে গা এলিয়ে দাঁড়িয়ে আছে, 2 হাত পকেটে গুজে রাখা। অনিমেষ চোখ জোড়া মেয়েটার দিকে নিবদ্ধ। সে খানিক সময় নিয়ে দুষ্টু হেসে বলে উঠল, তোমার ডাক্তার সাহেব সব দিক থেকে ফার্স্ট হানি। তাছাড়া রোমান্সের ব্যাপারে কোনো চান্স নিব না আমি।
অরিন আর কিছু বলো না, সর্বাঙ্গ জুড়ে ব্যথার দারুণ, এমনিতেই যাচ্ছে তাই অবস্থা তার উপর রোজের অমন মোহগ্রস্ত দৃষ্টি, তা যেন মেয়েটার ইতস্ততা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। অরিন চুপচাপ পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল কাবার্ডের কাছে, সেখান থেকে তোয়ালটা নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াতে হুট করেই কেমন থমকে গেল রোজের দুষ্টু কণ্ঠে। রোজ ঘরে পায়চারি চালাচ্ছে আর দুষ্টু কণ্ঠে সুর তুলে গাইছে। অরিনের পা দুটো হুট করেই জমে গেল যেন, সে তড়া করে ঘাড় বাগিয়ে পেছনে তাকায়, এক হাত দূরত্বে দাঁড়িয়ে দুষ্টু কঞ্চে গান গাইছে রুদ্র। তার দৃষ্টি চাহনি এক মুহূর্তে অরিনের পানে নিবদ্ধ। অরিন তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আনে, লজ্জায় গাল দুটো কেমন যেন লাল হয়ে গেল মেয়েটার। লোকটা দেখছি দিনকে দিন মাত্রাতিরিক্ত বেহায়া হয়ে যাচ্ছে, শুধু মেয়েটাকে লজ্জা দেবার পায়তারা খুঁজে। অরিন তৎক্ষণাৎ খুঁড়িয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে, তবে যাওয়ার পথে আবারও তার কানে ভেসে আসে রোজের দুষ্টু কণ্ঠ। সানশাইন, একা একা ম্যানেজ করতে পারবি তো, নাকি আমি আসবো একটুখানি হেল্প করতে? এহেন কথা শোনা মাত্র আতকে উঠে অরিন, তড়িৎ গতিতে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতে বলল। মাফ করবেন প্লিজ। রুদ্র ঘর কাঁপিয়ে হেসে উঠে, এবার হাসতে হাসতেই দুদিকে মাথা নাড়িয়ে ছোট করে গা এলিয়ে দিল বিছানায়, হাসি মুখে পিড়পিড় করে বলল, বউ আমার একটুকুতেই ভয় পেয়ে গেল। ধুর। বউ, একটু খেয়ে নাও প্লিজ। আচ্ছা, ভালো না লাগলে আবারও না হয় আমার উপর বমি করে দিও, কেমন? সকাল থেকে এই নিয়ে দুবার বমি টমি করে বেঁচে ক্লান্ত রুহি, ক্লান্ত দেহটা তার কোনো মতে লেপ্টে আছে রেহানের বুকে। কিছুক্ষণ আগেও 2 টুকরো কমলা মুখে দিতে রেহানের গায়ের উপর হর করে বমি করে দিয়েছে বেচারি। এতে অবশ্য রেহানের বিন্দুমতো বিরক্তি নেই। ভদ্র ছেলেটা বিরক্ত হবার বদলে উচ্চ বউয়ের মাথায় আলতো করে চুমু খেয়ে বউকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে অবশ্যই নিজেও গা ধুয়ে এসেছে। রুহিকে নিজের বুকের মাঝে গভীরভাবে লেপ্টে রেখে আদুরে কঞ্চি বলল, ফ্রুটস খাবে না বউ? দুই রেহানের বুকে পড়ে থেকে দুবার মাথা নাড়ায়। রেহান মুচকে হাসলো, মেয়েটার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলল, কি খাবে তাহলে? রুহি চট করে মাথা তুললো, রেহানের দিকে তাকালো দৃষ্টি কঞ্চে। রেহান ভরকায়, মেয়েটার এখন চাহনি দেখে রুহি চোচ কামড়ে এগোতে দেখে রেহান কেমন মেকি ভাব ধরে নিজের গলার কাছে শার্টটা খানিক মুচড়ে ধরলো, অতঃপর নাটকীয় ভঙ্গিতে টেনে বলল, কি চাই আপনার? রুহি ঠোঁট কামড়ে হাসলো, ক্লান্তিতে মুদে আসা চোখ দুটো বহু কষ্টে টেনে টুনে খোলা রেখে বলল, তোমাকে হ্যান্ডসাম। রেহান মুচকি হাসলো, কণ্ঠে কপট নাটকীয় ভাব ধরে বলে, না, এ আপনি করতে পারেন না। প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার ঘরে বউ আছে, সে আমায় এভাবে দেখলে পিটুনি দিবে। রুহি ফিক করে হেসে উঠে, এরূপ কথায় পরক্ষণেই রেহানের বুকের উপর আলতো করে হাত রেখে ধিমিস্বরে জিজ্ঞেস করে, বউকে ভয় পান বুঝি? রেহান ফিজেল হাসলো, রুহির চকচকে হয়ে আসা চোখ দুটো যেন দৃষ্টি নিক্ষেপ করে রিডেড কণ্ঠে বলছে, সে কি বলতে? রুহি মৃদু হেসে তৎক্ষণাৎ রেহানের বুক বরাবর 2 হাত দিয়ে ধাক্কা বসালো। ঘটনা আকস্মিকতা বেচারা গিয়ে হেলে পড়লো বিছানায়, হতচকিত কঞ্চি পড়ল। কি করছো শ্যামবতী? রুহি নির্বাক ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেশ টেনে উঠে বসলো রেহানের বুকে ভর দিয়ে। রেহান থমকায় কয়েক সেকেন্ডের জন্য, বেচারা নিঃশ্বাসের গতিজোর হুচ করেই বেরিয়ে গেল কয়েক গুণ। সে তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলে ঠোঁট কামড়ে নিজেকে সামলায়। রুহি দুপায় আলতো করে হাত বুলিয়ে হাসকি স্বরে বলে, নেমে যাও শ্যামবতী, আমি কেন যেন নিজেকে আটকাতে পারছি না। রুহির জবাবে আলতো হাসলো, নিচ থেকে আগ বাড়িয়ে রেহানের প্রশস্ত বুকটা মাথা এড়িয়ে দিল 2 হাতে। রেহানকে চাপটে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আর আমায় ভালোবাসো না তাই না? ফট করে মাথা তুলে রেহান বিস্ফোরিত নেত্রে তাকালো রুহির অধরে নিমজ্জিত মুখপানে, কণ্ঠে ভারী গাম্ভীর্যের ছাপ ফেলে বলল, কি সব বলছো তুমি? হঠাৎ করে এমনটা মনে হবার কারণটাই বা কি? রুহি মাথা নুইয়ে মিনমিনে স্বরে বলতে লাগলো, এই যে তুমি আমায় নিজের কাছে টেনে নাও না, একটু আদর দাও না আগের মতো, এটা কি আমায় দূর দূর করে দেওয়া নয়? রেহান হতবাক চোখে তাকিয়ে রইল। রুহি অসুস্থ
বলেই না সে ইদানিং বহু কষ্ট নিজেকে সামনে রেখেছে, এখন কিনা তার বউ অবুঝ বউটা উল্টো তাকেই দোষী বানাচ্ছে। রেহান নিজ ভাবনায় নিমগ্ন থেকে ছুঁচ কামড়ে হাসলো, পর করে হাত বাড়িয়ে মির্জাকে আঁতু করে বুকে চেপে ধরল। রোজ দুষ্ট কণ্ঠে ফিসফিসিয়ে বলল, সরাসরি বললেই হতো। বাসর বাসর ফিল হচ্ছে, তার জন্য এভাবে নাক মুখ লাল করে ফেলার কি আছে শুনি? রুই তাৎক্ষণ ফ্রিকুচকা রেহানের বুক থেকে সরে আসা প্রয়াস চালিয়ে নাক কুচকে বলে হচ্ছে, ছি, মুখে কিছু আটকায় না তাই না? দেখি ছাড়ো আমায়। রেহান ছাড়ল না মির্জাকে, উল্টো গভীরভাবে মিশিয়ে নিল নিজের সঙ্গে। প্রায় মিনিট খানিকের পর রুহি নড়চড় করে থামিয়ে দিল, স্বাভাবিক হলো, বিড়বিড় করে বলল, ছেড়ে দাও রেহান, এখন এইসব না। রেহানকে আদৌ শুনলো সে কথা? সে উল্টো মেজার কাঁধ বরাবর নাক ঘষে হাসকি স্বরে বলল, এসবের জন্য সময় নয় বউ, মুড দরকার। আর এই মুহূর্তে আমার ভীষণ মুড হচ্ছে এসবের। সো কথা না বাড়িয়ে জাস্ট কোঅপারেট উইথ মি। একে একে বেশ কয়েকবার কল এসে কেটে গিয়েছে একটার ফোনে, তবু মেয়েটার সেদিকে কোনো রূপ ধ্যান নেই। তাছাড়া ধ্যান থাকবেই বা কিভাবে? সে যে নাক টেনে বেঘরে ঘুমোচ্ছে। ওদিকে ইকরাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অনেক। ছেলেটা গত আধ ঘন্টা যাবৎ একের পর এক কল দিয়ে যাচ্ছে ইকরার ফোনে, কিন্তু ওপাশ থেকে কলটা যেন আজ আর রিসিভ হবার নয়। অনেক অবশেষে ফুস করে নিঃশ্বাস ফেললো, বিড়বিড় করে বলল, কি ঘুমরে বাবা। পরক্ষণে আবার গেটের বাইরে দাঁড়িয়ে না থেকে পা বাড়ালো বাড়ির দিকে। সম্মুখে দরজার কলিং বেল বাজিয়ে অপেক্ষা করলো মিনিট দুয়েকের মতো। কিয়ৎকাল বাদেই ধীরে সুস্থে দরজা খুললেন শাহানুর সাহেব। সামনেই ঘেপে নিয়ে একাকার অনেককে দেখে গাল ভর্তি হাসি টানলেন মানুষটা। দরজার কাছ থেকে হাত সরিয়ে বলতে লাগলেন, আরে ছোট সাহেব যে, আয় ভেতরে আয়। অনেক সালাম দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে প্রবেশ করতেই হাতের বাঁ দিকে ছোট্ট একটা ড্রয়িং রুমের মতো বসার জায়গায় অনেক মৃদু হেসে সেথায় গিয়ে বসলো। এদিকে শাহানুর সাহেব তৎক্ষণাৎ গলা উঁচে স্ত্রীর উদ্দেশ্যেই বললেন, আমরিন, দেখো কে এসেছে। আমরিন বেগম চুলোয় রান্না চড়িয়েছেন। স্বামীর অমন হাঁক ডাকে তিনি বোধহয় একটা বিরক্তই হলেন। সম্পূর্ণ কথাটা ঠিকঠাক না শুনে খুন্তিতে হাতে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। বিরক্ত কণ্ঠে যেই না কিছু বলতে যাবেন, অমনি তার দৃষ্টি গিয়ে আটকালো অনেকের উপর। এইদিকে ফুপিকে খুন্তি হাতে আসতে দেখে অনেক বুঝি ফরকে গেল খানিকটা। সে হকচকে কিছু বলবে, তার আগে আমরিন বেগম জিভে দাঁত বসিয়ে খুন্তিটা পেছনেই নিলেন। পরক্ষণে হাসি মাখা মুখে এগিয়ে এসে দাঁড়ালেন অনেকের পাশে, বললেন, কখন এলি আব্বু? বেশিক্ষণ হয়নি ফুপ্পি, এই তো মিনিট 5 হবে মেবি। আমরিন বেগম ছোট গোল করলেন, খানিকটা রয়েছে, ফের জিজ্ঞেস করলেন, ও বাড়ির সকলের কি অবস্থা এখন? ভালো। আর শোনো, বড় আব্বু পাঠিয়েছে আমায় তোমাদেরকে নিয়ে যেতে, তাই তাড়াতাড়ি রেডি হও। আমরিন বেগম এক পলক স্বামীর দিকে তাকালেন। শাহানুর সাহেব মুচকি হাসেন তক্ষুনি। আমরিন বেগম আশ্বস্ত হয়ে পরক্ষণেই বললেন, কিন্তু চুলোয় তো রান্না চাপানো, রান্নাটা না হয় আগে শেষ করি তারপর। বাদ বাকি কথাটা শেষ করবার পূর্বেই অনেক মাছ থেকে বলে হচ্ছে, রান্না যাওয়ার হয়েছে, এখন গিয়ে রেডি হও। যাও, তোমাদের বাড়িতে নিয়ে এসে আমার আবার একটা কাজে বেরোতে হবে, তাই প্লিজ তাড়াতাড়ি করো। অজ্ঞতা এমন কথার পিছে পলার মতো আর কোনো কথা খুঁজে পেল না আমরিন বেগম। চুপচাপ চলে গেলেন মাথা নাড়িয়ে। শাহানুর সাহেব অনেকের সঙ্গে কিছু কথাবার্তা চালিয়ে পর মুহূর্তে চলে গেলেন তৈরি হতে। অবশেষে ড্রয়িং রুমের সোফায় একা বসে রইল অনেক। বেচারা এক হাতে ফোন নিয়ে এখনও কল দিয়ে যাচ্ছে মির্জাকে, তবে এখনও সেই কল রিসিভ হবার নাম গন্ধটিও নেই। শান্তশিষ্ট অনেকের মেজাজ বিগড়ে যায় এক পর্যায়ে। কি এত ঘুম মেয়েটার, যার জন্য এতগুলো কলের একটাও টের পেল না সে? অনেক তৎক্ষণাৎ উঠে চলে যায় সিঁড়ি বেয়ে দোতলায়। ইফতির ঘরের পাশ কাটিয়ে চলে যাবার সময় হুট করেই তার চোখাচোখি হয় ইফতির সঙ্গে। অনেক থামল এক মুহূর্তের জন্য। ইফতি তাকে দেখে ছোচের কোণে সৌজন্যমূলক হাসি টেনে বলল, কি অনেক ভাই, কেমন আছো তুমি? অনেক গম্ভীর মুখেই হাসলো খানিকটা, মাথা নাড়িয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? চলছে কোনো রকম। তা ওদিকে যাচ্ছিলে কোথায়? এহেন কথায় থতমত খেয়ে বসলো অনেক। এবার কি উত্তর দেবে সে? অনেককে অমন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসলো এফতে। যখন মস্তিষ্ক কাজে লাগিয়ে হুট করে বলল, কল ধরছে না নাকি?
তরা ক্ষতভম্ব চোখে তাকায় অনেক, চোখে মুখে তার এক আকাশ সমান অবাকের রেশ। হয়তো মনে মনে ভাবছে তার মনের কথা ইফতি টের পেল কিভাবে। এদিকে ইফতি খানিক মুচকি হেসে বলতে লাগলো, এত অবাক হওয়ার কিছুই নেই ভাই। আপনার যে খুব বেশি তাড়া আমার দুলাভাই হওয়ার সেটা আমি জানি।